দেখো সূত্র হচ্ছে নানোর জ্ঞাহ। দেখো আগে একটা বলা হয়েছিল যে যদি জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু এবং দৃশ ধাতু, এই চারটে ধাতু যদি সনপ্রত্যয়ান্ত হয়, এই চারটি ধাতু যদি সনপ্রত্যয়ান্ত হয় তাহলে কি হবে, সেগুলো আত্মনেপদী হবে। জ্ঞা শ্রু স্মৃদৃশাম সনহ, জ্ঞা শ্রু স্মৃদৃশাম সনহ, এই ধাতুগুলি যদি সনপ্রত্যয়ান্ত হয় তাহলে কি হবে, তাহলে আত্মনেপদী হবে। এটাকে বাধা দিচ্ছে, পরবর্তী সূত্র দিয়ে বাধা দিচ্ছে এটাকে, কেউ যে নানোর জ্ঞা। দেখো এখানে একটা জ্ঞা ধাতু আছে, এই যে প্রথমেরটায় জ্ঞা আছে। হ্যাঁ বলো। সন প্রত্যয় না থাকলে এগুলো তো পরস্মৈ পদই হবে। হ্যাঁ একদম মানে সন প্রত্যয় যুক্ত হলেই আত্মনেপদী একদম। হবে। রূপ হয় স্মরতি, হুম। স্মরতি, জানাতি, পশ্যতি, শৃণোতি। দেখো এখানে করে দেওয়া আছে, আমি সেদিন বই দেখে পড়াচ্ছিলাম, এই দেখো পিডিএফটা, আমার যে লেখাটা দেখো, এই যে দেখতে পেয়েছো, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে স্পষ্টই করে দেয়, জানাতি, জানিতে হয়, জানন্তি, প্রত্যেকটা করা আছে। মানে প্রত্যেকটা পরস্মৈপদী ধাতু, কিন্তু সেগুলো সন প্রত্যয়ান্ত হলে আত্মনেপদী হয়ে যায়। নানোর জ্ঞাহ কি বক্তব্য, নানোর জ্ঞাহ এগুলো হচ্ছে যে ন অনহ, এটা ভাঙলে হবে, দেখো ভাঙা আছে, ন অনহ মানে অনৌহ, ঠিক আছে, অনৌহ মানে অনুপূর্বাত, অনুপূর্বক জ্ঞা ধাতু ন, ন মানে আত্মনেপদম ন ভবতি, অনুপূর্বক সনপ্রত্যয়ান্ত জ্ঞা ধাতু ন, ন ইত্যস্য কহ অর্থः, ন ইত্যস্য অর্থ ভবতি আত্মনেপদম ন ভবতি। ঠিক আছে, নানোর জ্ঞা। ক্লিয়ার, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। অনুপূর্বক যে জ্ঞা ধাতু, সেটা যদি সনপ্রত্যয়ান্ত হয় তাহলে কিন্তু আত্মনেপদী হবে না, কি হবে, পরস্মৈপদী হবে। তাই দেখো উদাহরণ দিয়েছে, পিতা পুত্রম অনুজিজ্ঞাসতি, পিতা পুত্রম অনুজিজ্ঞাসতি, অর্থাৎ পিতা পুত্রকে কিছু জিজ্ঞাসা করছে, ঠিক আছে, এবং লিখেই দিয়েছে পূর্বসূত্রস্য এব অয়ম নিষেধঃ, পূর্বসূত্রস্য এব অয়ম নিষেধঃ, অর্থাৎ পূর্বসূত্রের নিষেধ, এটা হচ্ছে নিষেধ সূত্র পূর্বসূত্রের। মানে পিতা পুত্রকে কিছু জিজ্ঞাসা করছে। পরবর্তী সূত্র দেখো, প্রত্যংভ্যং শ্রুবঃ, প্রত্যংভ্যং শ্রুবঃ কি বক্তব্য, এখানে তিনটে উপসর্গ, এই দুটো উপসর্গ আছে, প্রতি এবং আং। শ্রুবঃ মানে শ্রু ধাতু। দেখো ওই যে আগের সূত্রটা, মানে জ্ঞা শ্রু স্মৃদৃশাম সনহ, এই যে সূত্রটা, এই সূত্রেতে যে শ্রু ধাতু আছে, মানে শৃণোতি রূপ হয়, শৃণোতি, শৃণুতঃ, শৃণবন্তি, এরকম রূপ হয়, পরস্মৈপদী হয়, সেটা বলছিল যে সনপ্রত্যয়ান্ত হলে আত্মনেপদী হয়ে যাবে। শৃণোতি, শৃণুতঃ, শৃণবন্তি এরকম পরস্মৈপদী হয়, যখন সেটা সনপ্রত্যয়ান্ত হবে সেটা আত্মনেপদী হয়ে যাবে। কিন্তু যদি প্রতি এবং আং এই দুটো উপসর্গ যুক্ত হয় তাহলে সেটা পরস্মৈপদী থাকবে, এবং সেটা সনপ্রত্যয়ান্ত হলেও, মানে শ্রু ধাতু যদি সনপ্রত্যয়ান্ত হয় তাহলে আত্মনেপদী হওয়ার কথা ছিল। শ্রু ধাতু নরমালি পরস্মৈপদী, যদি সনপ্রত্যয়ান্ত হয় তাহলে আত্মনেপদী হওয়ার কথা। যদি সনপ্রত্যয়ান্ত হওয়ার পরেও যদি প্রতি অথবা আং এই দুটো উপসর্গ যুক্ত হয়, সেখানে কিন্তু পরস্মৈপদী হবে। দেখো কি বললাম, বোঝা গেল না, বোঝা গেল না? শ্রুধাতু, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শ্রুধাতু নরমালি পরস্মৈপদী, সন প্রত্যয়ান্ত হলে আত্মনেপদী। সন প্রত্যয়ান্ত হওয়ার পরেও যদি প্রতি অথবা আং এই দুটো উপসর্গ যুক্ত হয়, সেখানে কিন্তু আত্মনেপদী হবে না, পরস্মৈপদী হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাই দেখো, যদি এই যে দেখো এখানে এখানে লেখা আছে, দেখো এই যে উদাহরণ, সন, শ্রুযুক্ত সন হচ্ছে শুশ্রূষতে,
কিন্তু প্রতিশ্রুষণ, প্রতিশুশ্রূষতি, আশ্রুষণ, আশুশ্রূষতি। দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখানো আছে, ঠিক আছে। পরবর্তী পরবর্তী হচ্ছে প্রপাভ্যম ইউজেহে অযোগ্য পাত্রেষু। প্রপাভ্যম ইউজেহে অযোগ্য পাত্রেষু কি বলছে? দেখো কি বক্তব্য, যে প্রপাভ্যম ইউজেহে অযোগ্য পাত্রেষু, এর অর্থ হচ্ছে প্র এবং উপপূর্বক, প্র এবং উপপূর্বক। প্রপাভ্যম ইউজেহে অযোগ্য পাত্রেষু অর্থাৎ প্রপূর্বক এবং উপপূর্বক ইউজ ধাতু আত্মনেপদী হবে যদি অযোগ্য পাত্রের নিয়োগ বোঝায়। প্রপূর্বক এবং উপপূর্বক ইউজ ধাতু আত্মনেপদী হবে। প্রপূর্বক এবং উপপূর্বক ইউজ ধাতু আত্মনেপদী হবে যদি অযোগ্য পাত্রের কি বলবো, যে নিয়োগ বোঝায়। নিয়োগ মানে কি, ধরো আমি কাউকে কার্যে পাঠাচ্ছি, প্রবৃত্ত করাচ্ছি, সে যোগ্য নয়, এরকম একটা অর্থে। যে প্রযুংতে হয় না, প্রযুংতে, যে অহম তাম স তাম প্রযুংতে, রামঃ চরম প্রযুংতে, রাম এমন একটা চর নিয়োগ করেছে যে ঠিকঠাক, যার ক্যাপাবিলিটি নেই। এই হচ্ছে বক্তব্য। উদাহরণ কি, প্রযুংতে, উপযুংতে, এরকম প্রযুংতে উপযুংতে। স্যার অযোগ্য বানানটা ভুল হলো না? কোনটা? অযোগ্য পাত্রের নিয়োগ বোঝায়, অযোগ্য। ও আচ্ছা আচ্ছা, ওটা তো স্যার গয়ে জব করলে হবে। এখানে অযোগ্য, দেখো সূত্রেতে অযোগ্যটাই আছে। এখন এই অযোগ্য বলতে কি দেখতে হবে, ঠিক আছে। এটা আমি এইভাবেই রাখলাম, সেই জন্য এখানে কি বলছে, ইউজে হে অযোগ্য, যোগ্য তো এরকম হতে পারে। অযোগ্য বলতে যোগ্য পাত্র হতে পারে। অযোগ্য পাত্র প্রয়োগ বিষয়াৎ আত্মনেপদম ভবতি। দেখে বলবো। আর এই বানানটা বলো। মানে তো যোগ্য কর্ম। হ্যাঁ, আর কি বলো, কি বললে? ইয়ে দেখো পরবর্তী সূত্র হচ্ছে সমহ ক্ষ্ণুবঃ। সমহ ক্ষ্ণুবঃ, এইগুলো অতটা কঠিন নয়। এটা ধাতু হচ্ছে ক্ষ্ণুব ধাতু, ক্ষ্ণুব, ক্ষ্ণুব ধাতু। এই ক্ষ্ণুব ধাতু, এটা হচ্ছে সম্পূর্বক ক্ষ্ণুব ধাতু আত্মনেপদী হবে। সম্পূর্বক ক্ষ্ণুব ধাতু আত্মনেপদী হবে। মানে সম্ভবত ধারণ করা, সংস্নুতে শাস্ত্রম, ধারণ করা অর্থে। সংস্নুতে, বা এই যে দেখো, এই যে স্নু মানে হচ্ছে, বা মানে প্রেরণ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা, এই অর্থে হতে পারে। যে স্নু তে জনে,
দেখো কাশিকাতে দিয়েছে ক্ষ্ণু তেজনে, মানে নিক্ষেপ করা এই অর্থে। ক্ষ্ণু তেজনে পরস্মৈপদী ধাতু ক্ষ্ণৌতি রূপ হয়, ক্ষ্ণৌতি, ক্ষ্ণৌতি এরকম রূপ হয়। ক্ষ্ণু তেজনে পরস্মৈপদী ধাতু, এবং পরস্মৈপদী ধাতু অর্থ হচ্ছে নিক্ষেপ করা তেজনে। সেই পরস্মৈপদী ধাতু সম্পূর্বক ক্ষ্ণু ধাতু আত্মনেপদী হয়ে যাবে। পরে কি বলছে, ভুজো অনবনে, ভুজো ভুজ ধাতু, ঠিক আছে, ভুজ ধাতু কি রূপ হয়, ভোজয়তি এরকম রূপ হয়, বা হ্যাঁ ভোজয়তি এরকম রূপ হয়। ভুজ পালন অভ্যবহারয়োঃ, ভুজ পালন অভ্যবহারয়োঃ এরকম দেখো। এখন এর রূপ হয়, দেখো দিয়েছে যে ভোজতি, কিন্তু ভোজতি হয় না সম্ভবত, দেখছে একবার, ভোজয়তি হয় একটা, ভুজ ধাতু ভোজয়তি। ভুজ পালন অভ্যবহারয়োঃ। ভুজ ধাতুর অর্থ হচ্ছে রক্ষা করা, এবং এর রূপ হয় ভুনক্তি। আমি লিখে দিচ্ছি এখানে, এমনি এর রূপ হয় ভুনক্তি, মানে রক্ষা করা। ভুনক্তি, ভুংতঃ, ভুঞ্জন্তি এরকম রূপ হয়। ভুনক্তি, ভুংতঃ, ভুঞ্জন্তি এরকম রূপ হয়। কিন্তু এই ভুজ ধাতুই যখন উপসর্গের সঙ্গে যুক্ত হবে, উপসর্গের সঙ্গে যখন যুক্ত হবে তখন ভুজ ধাতু হবে পরস্মৈপদী, ভুজো অনবনে, ঠিক আছে। বা এখানে সম্ভবত কোনো উপসর্গ নেই, ভুল বললাম, উপসর্গ নেই, মানে এমনি ভুজ ধাতু হচ্ছে পালন করা অর্থে, পালন করা, ঠিক আছে, পালন করা এই অর্থে। কিন্তু এই ভুজ ধাতু অভ্যবহার অর্থে হয়, দেখালাম না অভ্যবহার, যে আগে দেখালাম এখানে, দেখো এই যে ভুজ পালন অভ্যবহারয়োঃ, ভুজ পালন অভ্যবহারয়োঃ। এখন অভ্যবহার মানে হচ্ছে খাওয়া, ভোজন করা, অভ্যবহার মানে হচ্ছে খাওয়া বা ভোজন করা। এখন দেখো এখানে বুঝতে হবে যে ভুজ ধাতুটা যখন পালন করা অর্থে প্রয়োগ হবে তখন তার রূপ হবে ভুনক্তি, ঠিক আছে। কি বললাম, ভুজ ধাতু যখন পালন করা এই অর্থে প্রয়োগ হবে তখন রূপ হবে ভুনক্তি। আর যখন অভ্যবহার মানে খাওয়া, অভ্যবহার মানে খাওয়া, যখন খাওয়া এই অর্থে প্রয়োগ হবে তখন কিন্তু রূপ হবে ভুংতে, ভুংতে এরকম রূপ হবে। তার মানে ধর এরকম বললাম যে, এরকম বললাম যে পৃথিবীপতিঃ, পৃথিবীপতিঃ, ঠিক আছে, ধরণীম ভুনক্তি, পৃথিবীপতিঃ ধরণীম ভুনক্তি মানে কি, পৃথিবীপতিঃ মানে রাজা, পৃথিবীপতি মানে রাজা, রাজা ধরণীম মানে পৃথিবীকে, ভুনক্তি মানে পালয়তি পালন করছে। আবার যদি এরকম বলি বালকঃ ওদনম ভুংতে, বালকঃ ওদনম ভুংতে, ঠিক আছে, তার মানে যে বালকটি ওদন ভাত খাচ্ছে, ভুংতে মানে খাওয়া, অভ্যবহরতি খাওয়া। দেখো দিয়েছে অনবনে, যে অনবনে মানে কি, অনবনে মানে হচ্ছে খাওয়া, অনবনে অর্থে মানে ভোজন রূপ অর্থে ভুজ ধাতু রূপ হবে আত্মনেপদী, ভুজ ধাতু হবে আত্মনেপদী, রূপটা হবে ভুংতে, এইরকম। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো এখানে দিয়েছে
দেখো ওদনম ভুংতে যখন যেমন এখানে হচ্ছে যে ওদনম ভুংতে মানে ওদন খাচ্ছে, এটা হচ্ছে। আর দেখো এই উদাহরণটা দেখো কি বলছে, বৃদ্ধজন দুঃখ শতানি ভুংতে। বৃদ্ধজন মানে যে স্যার স্ক্রিনটা একটু বড় করা যাবে না? হ্যাঁ কি? স্ক্রিনটা একটু বড় করা যাবে না? হুম, যাবে। কোনটা, বইয়েরটা না এটা? বইয়েরটা। হুম, দেখো বড় হয়েছে নাকি আছে? দাঁড়াও, দেখো বড় হয়েছে নাকি আছে? স্যার স্যার কেটে যাচ্ছে সাইডের লেখাগুলো। হ্যাঁ, সাইডে লেখা কেটে যাচ্ছে। ওয়েট। অতটা অতটা বড় না, হালকা বড়। হুম, দেখো দেখতে পাচ্ছ এবারে? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো কি বলছে, এই যে এখানটা বলছি, সুজাতা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বৃদ্ধজন দুঃখ শতানি ভুংতে, মানে যে বৃদ্ধ সে শত শত দুঃখ ভোগ করছে। এবং এখানেও দেখো ভুংতে আছে, এটাও ভুংতে, আবার এখানেও ভুংতে। দুটো ভুংতে এর অর্থ আলাদা। একটা ওদনম ভুংতে মানে ভাত খাচ্ছে, আর এটা হচ্ছে ভুংতে, এটাও কিন্তু, এটা কিন্তু খাওয়া নয়। দেখো এটা অর্থ লিখে এটা দিয়েছে, ভোগ করা হচ্ছে। দেখো এখানে লিখে দিয়েছে ইহ উপভোগ ভুজে অর্থ, মানে এখানে অর্থ হচ্ছে উপভোগ করা। ইহ উপভোগ ভুজে অর্থ, ভুজে মানে ভুজ ধাতু হো, এখানে ভুজ ধাতুর অর্থ হচ্ছে উপভোগ করা। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। পরবর্তী কি সূত্র আছে? লাগবে না এগুলো। গৃধি বঞ্চিয়োঃ প্রলম্ভনে, গৃধি বঞ্চিয়োঃ প্রলম্ভনে, দুটো ধাতু, একটা হচ্ছে গৃধ ধাতু, গৃধ, রূপ হয় গর্ধয়তি, রূপ হয় গর্ধয়তি। আর একটা হচ্ছে বঞ্চি ধাতু, বঞ্চি। দেখো গৃধ ধাতু যে গৃধু অভিকাংশায়াম বঞ্চুগতৌ, দুটো ধাতু আছে যে গৃধু অভিকাংশায়াম মানে আকাঙ্ক্ষা করা, গৃধু অভিকাংশায়াম মানে আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা করা। রূপ হয় গৃধ্যতি, রূপ হয় গৃধ্যতি, গয়রি ধয়ে জ ফলা তয় হস্যই, গৃধ্যতি, রূপ হয় গৃধ্যতি, পরস্মৈপদী কিন্তু, ঠিক আছে? আর একটা হচ্ছে বঞ্চু, ব ইয় চয় রস্য, বঞ্চু, বঞ্চুগতৌ, রূপ হচ্ছে মানে ধাতু হচ্ছে বঞ্চুগতৌ। এবং এটা রূপ হয় বঞ্চতি, বঞ্চতি, ঠিক আছে? এখন এই যে দুই প্রকার ধাতু, এইগুলো বলছে কি না, যখন প্রলম্ভন মানে ঠকানো, এই যে দেখো প্রলম্ভনে যে দিয়েছে, প্রলম্ভন কথার অর্থ কি? প্রলম্ভনে মিথ্যা ফলাখ্যানম, রূপ হয় বঞ্চতি, ঠিক আছে? বঞ্চুগত বঞ্চতি, বঞ্চতি রূপ হয় মিথ্যা ফলাখ্যানম, মানে এইরকম যে, এরকম হয় না যে ধরো এখন তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে পরে 3 বছরের মধ্যে ডবল করে দেব, এরকম বলা হলো। তাহলে এটা এটা কখনোই সম্ভব না, এটা মিথ্যা প্রলম্ভন দেখানো হচ্ছে, না মিথ্যা ফলের ব্যাখ্যা করা হচ্ছে।
তুমি আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে 2 বছর পরে 20 টাকা দেব। এটা যে বলা হচ্ছে এটা মিথ্যা ফল, এটা মিথ্যা ফলের ব্যাখ্যা করা হচ্ছে। মানে 10 টাকা তো হয় না, লাখ লাখ টাকা দেওয়া হয় ডবল করার জন্য, কিন্তু সেটা মিথ্যা ফল ব্যাখ্যান করা হচ্ছে। এইরূপ যখন হয় তখন এই গৃদ্ধাতু এবং বঞ্চু ধাতু এই দুটো আত্মনেপদী হয়ে যায়। এবং এখান থেকে দিয়েছে নেহে, একটা পদ দিয়েছে দেখো নেহে। নেহে মানে কি? যদি নিজন্ত হয়, মানে গৃধু ধাতু এবং বঞ্চু ধাতু যখন নিজন্ত হবে এবং তার সঙ্গে নিজন্ত হবে এবং তার সঙ্গে তাদের অর্থ হবে প্রলম্ভন। ঠিক আছে, এটা এটা লিখে রাখো তো খাতায়। এই প্রলম্ভন পদের অর্থ কি? এইগুলোই কিন্তু পরীক্ষায় দেয় বেশি, যে প্রলম্ভন কথার অর্থ কি। মিথ্যা ফলাখ্যানম প্রলম্ভনম, মিথ্যা ফলাখ্যানম প্রলম্ভনম। ঠিক আছে, বিসংবাদনম অবিসংবাদিতঃ। যাই হোক, তাহলে কি হলো যে গৃধু ধাতু এবং বঞ্চু ধাতু যখন গৃধু ধাতু এবং বঞ্চু ধাতু যখন কি হবে? যখন নিজন্ত হবে এবং তাদের অর্থ হবে যখন প্রলম্ভন, প্রলম্ভন রূপ অর্থ বোঝাবে, সেখানে ধাতুটা আত্মনেপদী হয়ে যাবে। এমনি বঞ্চু ধাতুর অর্থ হচ্ছে গতৌ মানে গমন, গতৌ মানে গমন, যাওয়া। আর গৃধু এর অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা, অভি আকাঙ্ক্ষা। তাহলে বঞ্চুর অর্থ হচ্ছে গতৌ গমন, আর গৃধু এর অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা। যদি এইরকম দুটো অর্থ হয় তখন কিন্তু পরস্মৈপদী হবে। গৃধ্যতি মানে আকাঙ্ক্ষতি, গৃধ্যতি আকাঙ্ক্ষতি, বঞ্চতি মানে গচ্ছতি। কিন্তু এই বঞ্চু ধাতু যখন নিজন্ত হবে তখন আত্মনেপদী হয়ে যাবে, বঞ্চয়তে, এবং সেটা তখন অর্থ হবে প্রলম্ভন, মানে ওই মিথ্যা ফলের আকাঙ্ক্ষা করা। গর্ধয়তে তখন ওই অর্থ হয়ে যাবে এরকম, মিথ্যা ফলের আকাঙ্ক্ষা করা, প্রলম্ভন করা। এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, বোঝা গেল না কঠিন হয়ে গেল? বোঝা গেল না মিথ্যা কঠিন হয়ে গেছে? আরেকবার একটু বলবেন? আচ্ছা, দেখো কি বক্তব্য, যে দেখো গৃধ ধাতু এবং বঞ্চ ধাতু নর্মালি পরস্মৈপদী। গৃধ ধাতু এবং বঞ্চ ধাতু নর্মালি পরস্মৈপদী। অর্থ কি? গৃধ ধাতুর অর্থ কি? গৃধ ধাতুর অর্থ কি? আকাঙ্ক্ষা করা। আকাঙ্ক্ষা করা। এই গৃধ ধাতু পরস্মৈপদী, অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। এই গৃধ ধাতু যখন নিজন্ত হবে এবং প্রলম্ভন রূপ অর্থ বোঝাবে, এই গৃধ ধাতু যখন নিজন্ত হবে এবং এর প্রলম্ভন রূপ অর্থ বোঝাবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে। আবারও বলছি, গৃধ ধাতু পরস্মৈপদী, অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। এই গৃধ ধাতু যখন নিজন্ত হবে এবং প্রলম্ভন রূপ অর্থ প্রকাশ করবে তখন সেটা আত্মনেপদী হবে। বঞ্চ ধাতু পরস্মৈপদী, অর্থ হচ্ছে গমন। বঞ্চ ধাতু পরস্মৈপদী, অর্থ হচ্ছে গমন। এই বঞ্চ ধাতু যখন নিজন্ত হবে এবং প্রলম্ভন রূপ অর্থ বোঝাবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে। দেখো ক্লিয়ার হলো হ্যাঁ কিনা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। উর্মিলা হয়েছে? বোঝা গেছে কে বললো যে? হ্যাঁ, ঠিক আছে।
দেখো কি বলছে, মিথ্যোপপদাৎ ক্রিয়ঃ, মিথ্যোপপদাৎ ক্রিয় অভ্যাসে, মিথ্যোপপদাৎ, মিথ্যা উপপদাৎ ক্রিয়ঃ অভ্যাসে, মিথ্যা উপপদাৎ ক্রিয়ঃ অভ্যাসে। কি বক্তব্য? মানে ক্রিধাতু করতি রূপ হয়, করতি, আবার কুরুতে মানে ক্রিধাতু উভয়পদী, ক্রিধাতু করতি এবং কুরুতে উভয়পদী। নিজন্ত হয়ে গেলে হয় কারয়তি, ক্রিধাতুর সঙ্গে নিজ প্রত্যয় হলে হয় কারয়তি, ঠিক আছে, রূপ হয় কারয়তি। এখন এই ক্রিধাতু নিজন্ত হবে এবং এর পূর্বে যদি মিথ্যা এই পদরা থাকে, উপপদ মানে কি? উপপদ মানে সমীপে থাকা, উপ মানে সমীপে, মিথ্যা। আবার বলছি দেখো, ক্রিয়ঃ এই ধাতুটা উভয়পদী, ক্রিধাতু উভয়পদী, করতি রূপ হয়, কুরুতে রূপ হয়। ক্রিধাতুর সঙ্গে নিজ প্রত্যয় করলে রূপটা হয় কারয়তি, কারয়তি। এই ক্রিধাতুর সঙ্গে নিজ প্রত্যয় যোগ করার পরে, ক্রিধাতুর সঙ্গে নিজ প্রত্যয় যোগ করার পরে এবং মিথ্যা এই পদরা যদি উপপদে থাকে তখন সেটা আত্মনেপদী হবে, এবং আত্মনেপদী হলে তার অর্থ হবে অভ্যাস করানো। দেখো কি বললাম, বোঝা গেল না? বোঝা গেল না? আবার বলতে হবে। হ্যালো, কি বললাম বোঝা গেল? হ্যাঁ কিনা? আর একবার বলে দিন। দেখো, ক্রিধাতু পরস্মৈপদী এবং আত্মনেপদী মানে উভয়পদী, ঠিক আছে? ক্রিধাতু পরস্মৈপদী, আত্মনেপদী, উভয়পদী। রূপ হয় করতি পরস্মৈপদী ক্ষেত্রে, কুরুতে হয় আত্মনেপদী ক্ষেত্রে। এখন ক্রিধাতুর সঙ্গে নিচ করলে হয় কারয়তি, কারয়তি। এই যে নিজন্ত যে ক্রিধাতু, নিজন্ত ক্রিধাতু যে কারয়তি হয়, এর পূর্বে যদি মিথ্যা এই পদটি বসে যায় মানে কারয়তি। দেখো, যদি বলা হয় যে ছাত্রঃ গৃহকর্ম করতি, মানে ছাত্রটা গৃহকর্ম মানে হোমওয়ার্ক, গৃহকর্ম হোমওয়ার্ক করতি মানে করছে। এটা কি বলছি যে শিক্ষকঃ ছাত্রম গৃহকর্ম কারয়তি, শিক্ষকঃ ছাত্রম গৃহকর্ম কারয়তি, মানে শিক্ষক ছাত্রকে হোমওয়ার্ক করাচ্ছে, করাচ্ছেন। বুঝে গেল? দেখো, হ্যাঁ স্যার। বালকঃ, বালকঃ হট্টম গচ্ছতি, বালকটি হাটে যাচ্ছে, বালকঃ হট্টম গচ্ছতি, বালকটি হাটে যাচ্ছে। আর অহম বালকম হট্টম গময়ামি, অহম বালকম হট্টম গময়ামি, অহম মানে আমি, বালক বালকটিকে, হট্টম মানে হাটে, গময়ামি মানে কি যাওয়াচ্ছি, মানে পাঠাচ্ছি, প্রেরণ করছি, প্রেরণ করছি। দেখো, বালকঃ হট্টম গচ্ছতি, বালকটা নিজে নিজে যাচ্ছিল, আর আমি পাঠাচ্ছি, দুটোর মধ্যে অর্থ তফাৎ আছে তো? নিশ্চয়ই আছে না নেই? অর্থ পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। একটা হচ্ছে নিজে যাচ্ছে আর একটা পাঠাচ্ছি, দুটোর মধ্যে অনেক অর্থ পার্থক্য, ঠিক আছে? এটাই হচ্ছে বক্তব্য যে বালকঃ হট্টম গচ্ছতি আর অহম বালকম হট্টম গময়ামি মানে পাঠাচ্ছি। এখন বক্তব্য এই যে এখানে আছে না যে করতি, যে বললাম যে
ছাত্রः 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 হোমওয়ার্ক বা গৃহকর্ম ছাত্রः গৃহকর্ম করোতি ছাত্রটি গৃহকর্ম করছে হোমওয়ার্ক করছে আর শিক্ষকः শিক্ষকः গৃহকর্ম কারয়তি শিক্ষকः ছাত্রম গৃহকর্ম কারয়তি তো দুটোর মধ্যে পার্থক্য কি দুটোর মধ্যে পার্থক্য কি ছাত্রটা নিজে করছে ছাত্রটা নিজে করছে আর অন্যদিকে শিক্ষক করাচ্ছে এই যখন করাচ্ছে এইরকম হয় তখন নিচ প্রত্যয় হয় মানে করাচ্ছে এইরূপ অর্থ বোঝালে ঠিক আছে করাচ্ছে এইরূপ অর্থ বোঝালে নিচ প্রত্যয় হয় ঠিক আছে করাচ্ছে এইরূপ অর্থ বোঝালে নিচ প্রত্যয় হয় বা যাওয়াচ্ছে বা প্রেরণ করছে প্রেরয়তি প্রেরণ করছে বললে প্রেরয়তি যাওয়াচ্ছে পাঠাচ্ছে গময়তি করাচ্ছে কারয়তি করছে করতি করছে করতি করাচ্ছে কারয়তি যখনই করাচ্ছে হবে তখন নিচ প্রত্যয় হয় ঠিক আছে তাহলে মানে নিজে না করে অন্যকে দিয়ে যখন করাবে কোনো কাজ তখনই নিচ প্রত্যয় হবে নিচ প্রত্যয় হবে ঠিক আছে শুধু করানোর ক্ষেত্রে নয় যা মানে মানে এইগুলোকে প্রেরণ করা বা করানো এইগুলোকে বলা হয় যে প্রেষণ আদি ব্যাপার প্রেষণ প্রেষণ বলে হেতুমতি চয় সূত্রের বৃত্তিতে আছে ঠিক আছে মানে আমি পড়ছি অহম পাঠামি আমি পড়াচ্ছি অহম পাঠয়ামি বুঝতে পারলে আমি পড়ছি অহম হ্যাঁ স্যার আর আমি পড়াচ্ছি কি হবে অহম পাঠয়ামি তাহলে বলো তো আমি খাচ্ছি আর আমি খাওয়াচ্ছি কি হবে আমি খাচ্ছি কি হবে আমি খাচ্ছি এবং আমি খাওয়াচ্ছি কি হবে অহম খাদামি আরেকটা আমি খাওয়াচ্ছি আর একটা হচ্ছে অহম খাদয়ামি অহম খাদয়ামি একদম আমি খাচ্ছি অহম খাদামি আমি খাওয়াচ্ছি অহম খাদয়ামি ঠিক আছে যাই হোক তাহলে দেখো এই যে কারয়তি দেখো করতি করতি থেকে কারয়তি পরস্মৈপদী করতি পরস্মৈপদী কারয়তি পরস্মৈপদী ঠিক এই কারয়তি এর পূর্বে যখনই এটা মিথ্যা বসে যাবে মিথ্যা মানে মিথ্যা পদরা যখনই উপপদে চলে আসবে তখন এই কারয়তি এটা হয়ে যাবে কারয়তে আত্মনেপদী হয়ে যাবে দেখো বোঝা গেল হ্যাঁ কিনা বোঝা গেল হ্যাঁ কিনা এবং এই যে কারয়তে এর অর্থ হবে অভ্যাস করানো কারয়তে এর অর্থ হবে অভ্যাস ক্লিয়ার হয়েছে অভ্যাস হ্যাঁ বলো একটা কথা জিজ্ঞেস করবো বলো স্যার করতি হয় তার মানে নিচ প্রত্যয় যোগ করলে কারয়তি হচ্ছে করয়তি কেন হয় না করয়তি কেন হয় না আচ্ছা করয়তি মানে আকার কেন হয়ে যায় কারয়তি আর খাদয়তি এরকম কোনো কি কারণ আছে নাকি না না অবশ্যই কারণ আছে কেন কারণ থাকবে না মানে একটা মানে একটা মানে বলো না যে একটা চুলও এদিক ওদিক হবে না নিয়ম ছাড়া ব্যাকরণে ক্রি ধাতু নিচ করলাম ক্রি ই থাকলো কেন ই থাকলো চকার গেল হলন্তিয়াম নকার গেল চুটু লোপ হলো কি দিয়ে তস্যীয় লোপদে লোপ হয়ে গেল ঠিক আছে তাহলে ই থাকলো তাহলে দেখো এই যে এটা আমি নিত বলতে পারি নিত
মানে নিচটা নিত হ্যাঁ প্রত্যয়, হ্যাঁ কি না, হুম নিত, তাই তো। একটা সূত্র হুম আছে হ্যাঁ ক্রি ইত, সূত্র আছে অচৌনীতি, অচৌনীতি। সূত্রের অর্থ কি? ইত নিত প্রত্যয় পরে থাকলে অঙ্গের বৃদ্ধি হবে। অঙ্গ কাকে বলে? বলেছিলাম এগুলো। অঙ্গ কাকে বলে? প্রত্যয়ের পূর্বে যা থাকে, প্রত্যয়ের পূর্বে যা থাকে সেটাই অঙ্গ। তাহলে প্রত্যয়ের পূর্বে কোনটা আছে? এখানে প্রত্যয় কোনটা? ইটা হচ্ছে প্রত্যয়। তার হুম। পূর্বে কোনটা আছে? তার ক্রি, পূর্বে ক্রিটা হচ্ছে অঙ্গ। অঙ্গ। তাহলে অঙ্গের বৃদ্ধি হবে। অঙ্গের বৃদ্ধি মানে রি কাট্টারে বৃদ্ধি হবে, রি কাট্টা। তাহলে ক রি ই, রি এর বৃদ্ধি হলে ক আর ই, কারি। এটা হয়ে গেল ধাতু। এর ধাতু সংজ্ঞা হবে সনাদ্যন্তা ধাতবহ। এবারে আমি তিপ তিপ করব। কারি তিপ, কারি সপ তিপ, কারি অ তি। এখানে সার্বধাতু কার্ধধাতু কয়োহ দিয়ে কারে অতি, এচো ইয়াবা ইয়াবহ, কার অয় অতি, কারয়তি। এখানে সব সূত্র লাগবে, এগুলো সব তিপ্তঝি। এখানে হচ্ছে তিংকৃত, না তিংশিত, সরি তিংশিত, সার্বধাতুকম, করতরি সপ, এগুলো লাগবে। এখানে আবার সপের অনুবন্ধ লোপ হবে। এখানেও দেখো, বোঝা গেল এবারে না বোঝা গেল না? হ্যাঁ কিছুটা হলো বোঝা গেল। দেখো এই হ্যাঁ যে, স্যার এগুলো বোঝা আগে গেল। শিখিয়েছিলেন স্যার। হ্যাঁ এই যে নিচের যে নকারটা ইথ হচ্ছে, আর তার জন্যই এখানে বৃদ্ধি হয়ে যায়। মানে নিচের নকারটা ইথ হলেই মূর্ধন্যটা ইথ হচ্ছে। আর এই অচৌনীতি সূত্রে বলাই আছে নিত প্রত্যয় পরে থাকলে অঙ্গের যে মানে অঙ্গের বৃদ্ধি হবে। অঙ্গের বৃদ্ধি মানে ওই যেটা অচ থাকবে তার বৃদ্ধি হয়ে যাবে। তুমি দেখো প্রত্যেকটা এরকম হবে, সেম। খাদ নিচ, খাদ ই, খাদ, ও তো বৃদ্ধি হওয়ার কিছু নেই, তো বৃদ্ধি তো হয়েই আছে। খাদি হলো খাদি, টিপ খাদি, সব থেকে অ তি, খাদে অ তি, খাদ অয় অ তি, খাদয়তি। এই হচ্ছে প্রকরণ, মানে প্রক্রিয়া। প্রত্যেকটা ধাতু এরকম হবে, তুমি যা করবে সেটা এরকম হবে। এবার ভবতি ভবত ভবন্তি, খাদয়তি খাদয়তে খাদয়ন্তি, ওই সেম রূপ, সেম প্রক্রিয়া হবে, আর কিছু না। চলো আমাদের যা ছিল পড়িয়ে নেই বাকিটা। পরবর্তী সূত্র অপাদ বদহ। অপাদ বদহ মানে হচ্ছে যে অপপূর্বক বদ্ধাতু আত্মনেপদী হবে। মানে রূপ হয় কি? রূপ হয় হচ্ছে যে বদতি, বদতি বদতঃ বদন্তি, এরকম রূপ হয়। কিন্তু অপপূর্বক বদ্ধাতু, অপাত বদহ, ঠিক আছে? অপাদ বদহ, এই অপপূর্বক বদ্ধাতুর রূপ হবে আত্মনেপদী। অপবদতে, অপবদতে এরকম অর্থ হবে, ঠিক আছে?
অপবদতে মানে কি, মানে ব্যাখ্যা করা, সম্ভবত ব্যাখ্যা করা। যে বলছে ধনকাম, যিনি ধন পেতে ইচ্ছা করেন, ধনকাম ন্যায়ম অপবদতে, ন্যায়াপবাদেন মানে ন্যায়ের ব্যাখ্যার মাধ্যমে, মানে যুক্তি ব্যাখ্যার দ্বারা, ধনম অর্জয়িষ্যামি, ধন আমি লাভ করব ইতি মন্যতে, এরকম মনে করছে। ঠিক আছে, মানে এখানে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করে। ঠিক আছে, ধনকাম ন্যায়ম অপবদতে মানে যিনি ধন পেতে চান তিনি ন্যায়ম অপবদতে, ন্যায় মানে ব্যাখ্যা করছে, নিয়ম ব্যাখ্যা করছে। ন্যায় মানে নিয়ম বা বিধি বা যুক্তি, অপবদতে ব্যাখ্যায়তে, ন্যায়াপবাদেন অর্থাৎ যুক্তির মাধ্যমে আমি ধনম অর্জয়িষ্যামি ইত্যর্থ। পরবর্তী কি বলছে, পরবর্তী সূত্র সমুদাংভ্যো ইয়মো অগ্রন্থে, সমুদাংভ্যো ইয়মো অগ্রন্থে। ঠিক আছে, কি বলছে, সম উত আং, এখানে তিনটি উপসর্গ আছে, সম উত এবং আং, এই তিনটে উপসর্গ আছে। সম উত আং, তিনটে উপসর্গ আছে। এর অর্থ কি বলছে, সম্পূর্বক, উৎপূর্বক এবং আংপূর্বক। সম উত আং, সম্পূর্বক, উৎপূর্বক, আংপূর্বক। ইয়ম ধাতু রূপ হয় যচ্ছতি, রূপ হয় যচ্ছতি, যচ্ছত, যচ্ছন্তি, এরকম রূপ হয় যচ্ছতি। সম্পূর্বক, উৎপূর্বক, আপূর্বক ইয়ম ধাতু কি হবে, আত্মনেপদী হবে। সম্পূর্বক, উৎপূর্বক, আপূর্বক ইয়ম ধাতু আত্মনেপদী হবে। তাই সংয়চ্ছতে, উদীয়চ্ছতে, সংয়চ্ছতে, উদীয়চ্ছতে এবং আয়াচ্ছতে, সংয়চ্ছতে, উদীয়চ্ছতে এবং আয়াচ্ছতে, এরকম রূপ হয় তিনটে। ঠিক আছে, সম্পূর্বক, উৎপূর্বক, আপূর্বক ইয়ম ধাতু আত্মনেপদী হবে। চলো পরবর্তী হচ্ছে, এখন এই যে সংয়চ্ছতের মানে কি, চার নেই করে সংয়চ্ছতে লিখে নাও তো। সংয়চ্ছতে মানে হচ্ছে যে গ্রহণ করা। বৃহীন সংয়চ্ছতে, উদাহরণ দিচ্ছে বৃহীন সংয়চ্ছতে মানে হচ্ছে গ্রহণ করা, সংগ্রহ করা, সংগৃহ্ণাতি সংগ্রহ করা। ভারম উদীয়চ্ছতে মানে তোলা, তোলা মানে ভার তুলছে। ভারম উদীয়চ্ছতে ভার তুলছে। এবং আর কি বলছে, বস্ত্রম আয়চ্ছতে মানে সাজানো। বস্ত্রম আয়াচ্ছতে মানে ওই সাজিয়ে রাখা, নিবধ্নাতি সাজিয়ে রাখা। বস্ত্র মানে হচ্ছে কি জামা কাপড় ইত্যাদি সাজিয়ে রাখা, বস্ত্রম আয়াচ্ছতে। লাস্ট সূত্র অনুপসর্গাজ জ্ঞ, অনুপসর্গাত জ্ঞা ধাতু যদি উপসর্গহীন হয়,
জ্ঞা ধাতু যদি উপসর্গহীন হয় তাহলে আত্মনেপদী হবে। জ্ঞা ধাতু যদি উপসর্গহীন হয় তাহলে আত্মনেপদী হবে। গাম জানিতে, গাম জানিতে, জ্ঞা ধাতু যদি আত্মনেপদী হয়, যদি উপসর্গহীন হয় তাহলে আত্মনেপদী হবে। দেখো বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার।